আজ থেকে সারাটা জীবন তোমার পাশে থাকবো, কথা দিলাম। বাসার কলিং বেল বাজিয়েই যাচ্ছি, এক হাতে ব্যাগ, চোখে পানি নিয়ে নিজের বাসার সামনে দাঁড়িয়ে আছি। দরজা খোলার পর দেখি আম্মু দাঁড়িয়ে আছে। আমাকে কান্না করতে দেখে আম্মু চমকে ওঠে। কিছু বলার আগে আম্মুকে আমি জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দেই। আমার কান্নার শব্দ শুনে ভাইয়া আর ভাবি এসে আমাকে কান্না করতে দেখে ভাইয়া বলে, কি রে সিয়া, তুই এই সময় এখানে? হাতে ব্যাগ কেন? আর তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। ভাইয়া অর্নিল আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। কি? অর্মিনের এত বড় সাহস আমার বোনকে বাসা থেকে বের করে দিয়েছেন? আমি তো ওকে... থাম, আগে সব কথা শুনে নে। তোকে কেন বাসা থেকে বের করে দিয়েছে? কি করেছিস তুই? মা, এত কথা বলার কি আছে? ওর জন্য আমার বোন কেঁদেছেন, আমি তো ওকে ছাড়বো না। থামতে বলেছি না তোকে? তুই কি এমন করেছিস যে তোকে অর্নিল বাসা থেকে বের করে দিল? আর আমি আর আম্মু আর ভাইয়াকে গতকাল রাতের কথা বলি। অর্নিল, তোমার সাথে আমার একটা কথা ছিল। বলো, কি বলবে? আমি আর তোমার বাবার সাথে থাকতে চাই না। তুমি কষ্ট করে ইনকাম করবে আর তারা বসে বসে খাবে। তুমি ওনাদেরকে বাসা থেকে বের করে দাও। কি বললি তুই? আমার বাবা মাকে আমি বাসা থেকে বের করে দিব? আমাকে কি তোর ভাইয়ের মতো গাধা পেয়েছিস? তোর মতো হাজারো মেয়ে আমার জীবনে আসবে, কিন্তু আমার বাবা মা একবার হারিয়ে গেলে আর কখনো আসবে না। কাল সকালে আমি ঘুম থেকে উঠে যদি তোকে আমার বাসায় দেখি, তবে আমি তোকে খুন করে ফেলবো। তোর মতো মেয়েকে আমি বিয়ে করেছি, এটা ভাবতেও আমার লজ্জা লাগছে। এত রেগে যাওয়ার কি আছে? আমি তো আমাদের ভালোর জন্যই বলেছি। তার না থাকলে আমরা কিছু টাকা জমাতে পারবো আমাদের ভবিষ্যতের জন্য। আমার ভালো তোর থেকে বেশি আমার বাবা মা ভাবে। তোকে আমার ভালো নিয়ে ভাবতে হবে না। তোকে আমি রাখবো না। আগামী 1 মাসের মধ্যে আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। সকালে তুই তোর ওই গাধা ভাইয়ের কাছে চলে যাবি। কি মনে করছিস তুই আমি তোর ভাইয়ের মতো তোর আসল ধরে ঘুরবো? আমার কাছে তোর থেকে বেশি ইম্পর্টেন্ট আমার বাবা মা। আমার কথা শুনে আম্মু গালে থাপ্পড় দিয়ে বলে, তুই একটা ছেলেকে তার বাবা মায়ের থেকে আলাদা করতে চেয়েছিস? আরে ওনারা তো তোকে নিজের মেয়ের মতো দেখে, আর তুই তাদের সাথেই ছি। ভুল কি করেছে আম্মু? অর্নিলের টাকা আমার বোনেরও টাকা, আর ওর টাকা ও কি করবে সেটার সম্পূর্ণ অধিকার আছে। আমি অর্নিলকে ছাড়বো না। রুমে শুয়ে শুয়ে মোবাইলে গেমস খেলছি, হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। সিএম কল করেছে। বল, কি জন্য কল করেছিস? তুই সিয়াকে বাসা থেকে বের করে দিয়েছিস কেন? তোর বোন এখনো বলেনি? তোর বোন আমাকে তোর মতো গাধা বানাতে চেয়েছিল। তুই যেমন তোর বইয়ের কথা উঠিস বসিস তেমন। একটা কাজ কর, তোর বোনকে আবার বিয়ে দিয়ে দে, আর এমন পরিবারে দিস যেখানে ছেলের বাবা মা ভাই বোন কেউ নেই। আমার পার্সোনাল বিষয় নিয়ে তোকে কথা বলতে হবে না। তুই তুই আমার বোনের সাথে যা করেছিস সেটা একদম ঠিক করিস নে। আমি তোর পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছি? তাহলে তুই কি করছিস? সে আগে তোর বোন ছিল, এখনও আমার স্ত্রী। আর আমি ওকে কি করব না করব সেটা আমার বিষয়। 1 মাসের মধ্যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিচ্ছি। বোনকে যেখানে ইচ্ছে সেখানে বিয়ে করিয়ে দিস। ভাইয়া লাউড দিয়ে কথা বলছিল। আম্মু অর্নিলের কথা শুনে চুপ হয়ে গেছে, কিছুই বলছে না। আমি ভাইয়ার হাত থেকে মোবাইল নিয়ে বলি, অর্নিল, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এসব কথা বলবো না। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুই যখন একবার আমার বাবা মাকে নিয়ে এসব বলতে পেরেছিস, তখন আবারও যে বলবি না, এটা আমি বিশ্বাস করি না। আমি তোর সাথে থাকবো না। তুই ভেবেছিস তোর ভাই যেমন তোর ভাবির কথায় তোর মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, আমিও তাই করব। কিন্তু না, আমি তোর ভাইয়ের মতো কাপুরুষ নই যে নিজের বাবা মাকে বউয়ের কথায় নিজের থেকে দূরে সরিয়ে দেব। আমি যখন ছোট ছিলাম তখন তারা চাইলেই আমাকে কোনো এতিমখানায় রেখে আসতে পারতো। কই, তারা তো আমাদের নিজেদের বুকে আগলে রেখে বড় করেছে। তারা তো আমাকে পর করে দেয়নি। তাহলে আমি কেন আমার বাবা মাকে পর করে দিব? তোদের মতো মেয়ের জন্য ছেলেরা তার বাবা মাকে সহ্য করতে পারে না। আজকের পর আমাকে আর কোনোদিন কল দিবি না তুই। অর্নিল কথা শেষ করে কল কেটে দেয়। ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ভাইয়ার চোখে পানি টলমল করছে। আম্মু আমাকে বলে, অর্নিল যা করেছে ঠিক করেছে। আমি খুশি হয়েছি। সবাই তো আর তোর ভাইয়ের মতো নয় যে বইয়ের কথায় মায়ের সাথে খারাপ ব্যবহার করবে। আমি তো কাল পরশুর মধ্যে এখান থেকে চলে যাব। তারপর তোরা ভাই বোন যেভাবে ইচ্ছে সেইভাবে থাকিস। আম্মু চলে যায় তার রুমে। ভাবির আগে ফোসফাস করছে। ভাইয়া কি তার ভুল বুঝতে পেরেছে কিনা বুঝতে পারছি না, তবে চোখের কোণে পানি দেখতে পারছি। ভাইয়া ওর কাছে গিয়ে বলে, চিন্তা করিস না বোন, আমি অর্নিলের সাথে কথা বলবো। অর্নিল এমন ছেলে নয়, ও তোকে খুব ভালোবাসে। এটা আমার থেকে তুই ভালো জানিস। এখন রেগে আছে তাই এমন করছে। ও কি তোমার কথা শুনবে ভাইয়া?
তুমি তো ভাবির কথায় আম্মুকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর অর্নিল তো এসবের বিপক্ষে। আমার মনে হয় আর অর্নিলের সংসার করা হবে না। আমি আছি তো, আমি অর্নিলকে বুঝিয়ে বলবো। তুই রুমিকে রেস্ট নে। আমি ঠিক আছে বলে রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় বসে আছি। কি ভাবছেন কান্না করব? আরে একটু আগে যা হলো সব অভিনয় ছিল, ভাইয়াকে সোজা করার জন্য। বুঝতে পারছেন না? বুঝিয়েই বলি তাহলে। অর্নিল আমার ভাইয়ার বন্ধু, ভাইয়ার সাথে প্রায় আমাদের বাসায় আসতো। সিয়াম আজকে জোর করে ওর বাসায় নিয়ে এসেছে। আন্টি নাকি আমাকে দেখতে চেয়েছে। ড্রয়িং রুমে বসে আছি, আন্টি চা করে এনে আমাকে বলে, তুমি তো আমাদের বাসায় আজকাল আসোই না বাবা। আসলে আন্টি এক্সাম ছিল তো, তাই একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। কেমন আছেন আপনি? আমি তোমাদের দোয়ায় ভালো আছি। তা তোমার পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে। আব্বু আম্মু আপনাকে যেতে বলেছে। আমি তো সিয়ামকে বলেছি, সিয়াম বলেনি। কই, সিয়াম মতো কিছু বলেনি? কি রে সিয়াম, তুই তো কিছু বলিসনি? ভুলে গিয়েছিলাম আম্মু। আচ্ছা, কাল আমরা তোমাদের বাসায় যাব, হয়েছে? আমাদের কথার মাঝে সিয়া কান্না করতে করতে বাসায় আসে। আন্টি সিয়াকে বুকে জড়িয়ে ধরে বলে, কি রে মা, কি হয়েছে? তুই কান্না করছিস কেন? আজ ওই ছেলেগুলো বাজে কথা বলেছে আম্মু, আমি আর কলেজে যাব না। আমি তো আজ ওদের মেরেই ফেলবো। কাল আমি ওদের ভালো করে বুঝিয়েছি, তারপরেও আজ ওরা তোকে বিরক্ত করেছেন। সিয়াম আমি দেখছি। সিয়া তুমি আমার সাথে আসো। সিয়াকে নিয়ে বাসা থেকে বের হয়ে ছেলেগুলো কোথায় আছে জিজ্ঞেস করি। সিয়া বলে সামনের রাস্তার মোড়ে বসে আছে। সেখানে এসে দেখি 4টা ছেলে বসে আছে। আশেপাশে তাকিয়ে কিছু না পেয়ে একটা গাছের ডাল ভেঙে ছেলেগুলো সামনে গিয়ে কিছু না বলে ইচ্ছে মতো মারতে থাকি। অর্নিল ভাইয়াকে ছেলেগুলোকে মারতে দেখে আমি ভয় পেয়ে একপাশে দাঁড়িয়ে আছি। ছেলেগুলো অর্নিল ভাইয়ার পা জড়িয়ে ধরে মাফ চায়। আমি হাসতে থাকি। তোদের ভালো কথায় কাজ হয়নি তাই না? কিছু না বলে পিটালাম। আজকের পর সিয়ার আশেপাশে দেখলে কি হবে বুঝতেই পারছিস। ফোর এখান থেকে। সবাই দৌড়ে চলে যায়। আমি সিয়াকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই সিয়াম বলে, কি রে, পিটিয়ে এসেছিস শালাদের? এমন করে পিটিয়েছে, আজকের পর আমার আশেপাশেও আসবে না। আচ্ছা আমি আজকে আসি আন্টি, আব্বুর অফিসে যেতে হবে একটু। আপনারা কালকে আমাদের বাসায় আসবেন কেমন? আচ্ছা বাবা, যাব। আমি সিয়ামদের বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে বাসার দিকে যেতে থাকি। এখনো আপনাদের আমার পরিচয় দেওয়া হলো না। আমি অর্নিল চৌধুরী, আব্বু আম্মুর আদরের একমাত্র সন্তান। মাস্টার্স শেষ করলাম কিছুদিন আগে। বাসায় এসে আম্মুর সাথে কথা বলে রুমে এসে আব্বু দেয়া ফাইল নিয়ে অফিসে চলে আসি। আব্বুকে ফাইল দিয়ে অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসি। রুমে এসে কিছু সময় ফেসবুকিং করে ঘুমিয়ে পড়ি। রুমে শুয়ে শুয়ে মোবাইলে অর্নিল ভাইয়ের ছবি দেখছি। এই মানুষটা আমার কাছে একটু না অনেকটা স্পেশাল। আমি ওনাকে খুব পছন্দ করি। কখন মনের কথা ওনাকে বলতে পারবো কিনা জানি না। ওনার মনে আমার জন্য কি আছে তাও জানি না। ওনাকে নিয়ে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। পরের দিন দুপুরে সিয়াম আন্টি আর সিয়া আমাদের বাসায় আসে। আম্মুকে গতকাল বলেছিলাম, আম্মু তাই আজ অনেক কিছু রান্না করেছে। আম্মুর সাথে আন্টি কুশল বিনিময় করে। সিয়াম আর সিয়া আম্মুর পাশ হয়ে সালাম করে। আম্মু আমাকে বলে কিছু শিখ ওদের থেকে। আম্মুদের এই একটাই সমস্যা, অন্য কারোর মধ্যে একটু ভালো কিছু দেখলে বলবে তার থেকে কিছু শিখতে। আন্টি আম্মুকে বলে, ভাবি, সিয়াম যতটুকু শিখেছে অর্নিলকে দেখেই শিখেছে। আগে তো সারাদিন টই টই করে ঘুরে বেড়াতো। অর্নিলের সাথে বন্ধুত্ব হবার পর থেকে একটু একটু করে বদলে গেছে। আগে আমার কোনো কথা শুনতো না, এখন সব কথা শোনে। এই সব কিছু অর্নিলের জন্য হয়েছে। শুনেছ আম্মু আমি কতটা ভালো? এবার বোঝো। ওনাদের কথা শুনে আমি হাসছি। আন্টি আমাকে তার কাছে ডাকে। আমার মাথায় হাত রেখে অনেক কিছু জিজ্ঞেস করে। আমিও আন্টিকে সব কিছুর উত্তর দেই। অর্নিল ভাইয়াকে নিয়ে রুমে চলে যায়। আন্টি আমাকে বলে বাড়িটা ঘুরে দেখতে। আমি সিয়ামকে নিয়ে রুমে আসতেই ওর মোবাইল বেজে ওঠে। ওর গার্লফ্রেন্ড ওকে কল করেছে। আচ্ছা বলে ছাদে চলে যায়। এই ছেলেদের এক সমস্যা, গার্লফ্রেন্ড কল করলে লুকিয়ে একা একা কথা বলে। আপনারা আবার এমন করেন না তো? আমার এখনও গার্লফ্রেন্ড হয়নি, তাই এসবের প্রয়োজন হয় না। রুম থেকে বের হয়ে দেখি সিয়া ঘুরে ঘুরে বাড়ি দেখছে। আমি সিয়ার কাছে গিয়ে বলি, বাড়ি দেখছো নাকি? আন্টি বলল, তাই দেখছিলাম। খুব সুন্দর আপনাদের বাড়িটা। এসো তোমাকে আমি বাকিটা দেখাচ্ছি। সিয়াকে ঘুরে ঘুরে পুরো বাড়ি দেখাই। আমার রুমের সামনে এসে বলে, এটা আপনার রুম নাকি? দেখবে, এসো আমার সাথে। আমি ওনার সাথে বাসার ভেতরে আসতেই অবাক হয়ে রুম দেখছি। খুব সুন্দর করে রুমটা গুছানো। ছেলেদের রুম সাধারণত গোয়াল ঘর হয়ে থাকে, কিন্তু উনি তো আলাদা।
মনে হয় রুমটা তো খুব সুন্দর করে গোছানো। আম্মু গুছিয়ে রাখে, আম্মু অগোছালো পছন্দ না তাই। ভাইয়ের রুমে গেলে বিরক্ত লাগে, কোনো কিছুর জায়গায় ঠিক থাকে না। আপনার রুম দেখে মনে হচ্ছে এখানে সারা জীবন থাকা যাবে। ইচ্ছে হলে থেকে যাও। দুজনে একসাথে হেসে দেই, আরও কিছু সময় কথা বলে নিচে এসে চলে আসি। এরপর সবাই একসাথে লাঞ্চ করে নেই, সবাই একসাথে কিছু সময় আড্ডা দেই। বিকেলে সিয়ামরা চলে যায়, আমি রুমে এসে বসে আছি। আম্মু এসে বলে সিয়াকে নাকি আম্মুর খুব পছন্দ হয়েছে। আমার সিয়াকে কেমন লাগে জিজ্ঞেস করে। আমি তো সিয়াকে নিয়ে কখনো এসব ভাবিনি আম্মু, তোমার যদি ইচ্ছে হয় তুমি আন্টির সাথে কথা বলতে পারো, আমি তোমাদের কথার বাইরে যাব না। আম্মু আব্বুকে নিয়ে কিছুদিনের মধ্যে সিয়াদের বাসায় যাবে বলে, আমি ঠিক আছে বলতে আম্মু চলে যায়। আম্মুর কথা শুনে সিয়াকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে। সিয়াকে আমার তো খুবই ভালো লাগে, কিন্তু কখনো এমন করে ভাবিনি তো। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে থাকি। আজকে অনিল ভাইয়ের আম্মুকে আমাকে খুব আদর করেছে। উনি যদি সত্যি সত্যি আমার শাশুড়ি হতো তাহলে নতুন করে মনে হয় মা পেতাম। এসব ভাবছি আর হাসছি। ওই লোকটাই শুধু বোঝে না, হার্টলেস লোক কোথাকার। কিছুদিন পরে আম্মু বলে সিয়াদের বাসায় যাবে। আব্বু আম্মুকে নিয়ে চলে আসি সিয়াদের বাসায়। আন্টি আমাদের দেখে অবাক। আরে ভাবি, আপনারা আসার আগে কল দিলেন না কেন? আসুন ভেতরে। আব্বু আম্মুকে নিয়ে ভেতরে এসে সোফায় বসে পড়ি। সিয়াম এসে আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করে। সিয়া নিচে এসে আমার সাথে আব্বু আম্মুকে দেখে কাছে এসে আব্বু আম্মুকে সালাম করে। ভাবি, কি খাবেন? কল করে আসলে আমি কিছুর ব্যবস্থা করতাম। সিয়ামা, গিয়ে চা বানিয়ে নিয়ে আয়। সিয়া ঠিক আছে বলে উঠতে গেলে আম্মু বসতে বলে, আর বলে এত তাড়াহুড়ো করার কিছু নেই, আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব ভাবি, বলেন। আব্বু বলে আমরা সিয়াকে আমাদের অন্নিলে বউ করতে চাই, আপনারা যদি রাজি থাকেন। সিয়ার দিকে তাকিয়ে দেখে লজ্জায় মাথা নিচু করে আছে। আন্টি বলে, এটা আমার মেয়ের সৌভাগ্য ভাবি, অনিল বাবার মতো ছেলের বউ হবে, আমাদের কোনো আপত্তি নেই। আন্টি সিয়া কি রাজি কিনা সেটা জিজ্ঞেস করা প্রয়োজন। আম্মু আর ভাইয়া যা বলবে আমি তাই করব, আমার কোনো আপত্তি নেই। বলেই সিয়া দৌড়ে চলে যায়। মেয়েরা বিয়ের কথা শুনে এত লজ্জা পায় কেন? আমি সিয়ামের সাথে ওর রুমে চলে আসি। সিয়াম বলে, আমার বোনের ভাগ্যটা সত্যিই খুব ভালো, তোর মতন একজন ওর সঙ্গী হবেন, আমি খুব খুশি। সিয়ামকে জড়িয়ে ধরি। কিছু সময় পর আমরা আমাদের বাসায় চলে আসি। বিয়ের তারিখ এত দ্রুত দিবে বুঝিনি। সিয়ার সাথে একটু কথা বলবো সেই সময়টুকু পেলাম না। আর 3 দিন পর নাকি বিয়ে। শপিং করতে করতে 3 দিন চলে যায়। কিছু সময় আগে বিয়ে করে বউ নিয়ে আমাদের বাসায় চলে আসি। এখন বাসর ঘরে বসে আছি আমি আর আমার বউ। সিয়া বাসা থেকে উঠে আবার সামনে দাঁড়িয়ে বলে, একটু দাঁড়াবেন, আপনাকে সালাম করব। সালাম করতে হবে না, বসো এখানে, তোমাকে কিছু বলার আছে। সিয়া আমার পাশে বসে জিজ্ঞেস করে কি বলতে চাই। এত দ্রুত সব কিছু হয়ে গেল, তোমার সাথে কথা বলার সুযোগও হয়ে ওঠেনি। আচ্ছা আমাকে তুমি নিজের ইচ্ছাতে বিয়ে করেছো তো? আই মিন আন্টি বা সিয়াম জোর করেনি তো? নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে কাউকে জোর করতে হয় নাকি? পছন্দের মানুষ মানে ঠিক বুঝলাম না তো। আমি আপনাকে অনেক আগে থেকেই পছন্দ করতাম। কতটা পছন্দ করতে? যতটা পছন্দ করলে কাউকে নিয়ে স্বপ্ন দেখা যায়, তার সাথে সারা জীবন থাকার ইচ্ছে জাগে, ততটা। আমাকে এতটা পছন্দ করতে আমি কখনো বুঝতেই পারিনি। একটা মাথা মোটা আমি। সিয়া ফিক করে হেসে দেয়। আমি সিয়ার কাছে এসে ওকে আমার বুকে জড়িয়ে ধরি। তারপর ইতিহাস, হাসি আনন্দ 1 মাস কেটে যায় আমাদের বিয়ের। এর মধ্যে সিয়াম ওর গার্লফ্রেন্ডকে বিয়ে করে। অবশ্য সবাইকে বলেই করেছে। সিয়ার আমুর মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। যে কেউ দেখলে বলবে এরা মা মেয়ে। সিয়ামের বিয়ের মাত্র 15 দিন হয়েছে। একদিন বিকেলে রুমে বসে গল্পের বই পড়ছি। হঠাৎ সিয়া আন্টিকে নিয়ে আমাদের রুমে আসে। আন্টির মুখ দেখে মনে হচ্ছে বড় কোনো সমস্যা হয়েছে। আম্মু, তুমি কিছু না বলে হঠাৎ চলে আসলে, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? আন্টি সিয়াকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সিয়া আন্টিকে কান্না করতে দেখে ওর চোখের পানি চলে আসে। আন্টি বলে, তোর ভাই আর ভাবি আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কি? ভাইয়া তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে? আন্টি একটু আগে কথা বলতে থাকে। আন্টি নিজের রুমে বসে আছে। সিয়া আমার ভাবি আন্টি রুমে যা। কি বাবা, কিছু বলবি? আম্মু, আমরা আর তোমাকে আমাদের সাথে রাখতে চাই না, 3 পর তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। আমি কি বাবা, তোরা আমাকে কেন বাসা থেকে বের করতে চাইছিস? আমার পক্ষে 3 জনের খরচ চালানো সম্ভব হচ্ছে না, তুমি ওখানে ভালো থাকবে। ওরা আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায়। আমি কি করব বুঝতে পারছি না মা। ভাইয়া এমন করে বদলে যাবে বুঝতে পারিনি। এই সব কিছু ভাবির কাজ। আন্টি আপনি চিন্তা করবেন না, এখনো 3 দিন আছে। আপনি বাসায় যান, আমি দেখছি।
আর সিয়াম যেন না জানে আমি সব জানি। সিয়াম জিজ্ঞেস করলে বলবেন আপনি সিয়াকে বলেছেন, আর সিয়া হয়তো আমাকে বলেছে। আন্টি ঠিক আছে বলে চলে যায়। সিয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ভাইয়া কেন এমন করছে? নিজের মাকে কেউ বাসা থেকে বের করে দিতে চায়? এসব বলে লাভ হবে না। সিয়াম তোমাকে খুব ভালোবাসে, তাই তোমার কষ্ট ও সহ্য করতে পারবে না। আমি যেভাবে বলবো সেভাবেই করবে, তাহলে সিয়াম ওর ভুল বুঝতে পারবে। কি করতে হবে আমাকে? কাল সকালে তুমি তোমাদের বাসায় চলে যাবে আর বলবে আমি তোমাকে তাড়িয়ে দিয়েছি। কারণ জানতে চাইলে বলবে তুমি আমার আব্বু আম্মুকে বাসা থেকে বের করে দিতে চেয়েছো, তুমি তাদের সাথে থাকতে চাও না। আর রাতে একটা গল্প বানিয়ে বলে দিও, বাকিটা আমি সামলে নেব। কাজ হবে তো? ভাইয়া তার ভুল বুঝতে পারবে? 100 বার হবে। আচ্ছা এখন নিচে গিয়ে আমার জন্য চা করে নিয়ে আসো। এই ছিল আমাদের সাজানো নাটক। মোবাইল বের করে অর্নিলকে কল করি। বলো, ওই দিকের খবর কি? সিয়াম কি বললো? ভাইয়া বলল আমি যেন কোনো চিন্তা না করি, উনি তোমার সাথে কথা বলবে। আর তোমার কথা শেষ হবার পরে ভাইয়ার চোখের কোণে পানি দেখলাম। কাজ হতে শুরু করেছে। আচ্ছা তোমার আম্মু কল করেছে, শুনি কি বলে। সিয়া ঠিক আছে বলে কল কেটে দেয়। আমি আন্টির কল রিসিভ করতে আন্টি বলে বাবা, তুমি যা করেছো তা ঠিক করেছো। মেয়েটাও ভুল করে ফেলেছে, তুমি ওকে আরেকটা সুযোগ দাও, আমি ওকে বুঝিয়ে বলবো। আরে আন্টি আপনি যা ভাবছেন তার কিছু হয়নি আমাদের মাঝে। এই সব কিছু একটু নাটক ছিল মাত্র। নাটক মানে কি বলছো? আমি বুঝতে পারছি না। সিয়ার কান্না করা, তুমি ওকে ডিভোর্স দেবে, এই সব কিছুই নাটক। আমি হাসতে হাসতে আন্টিকে সব বলি। সব শুনে আন্টি বলে বাঁচালে বাবা, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তাই তো ভাবি সিয়াকে তোমার আব্বু আম্মু নিজের মেয়ের মতো রাখে, আর সিয়া কেন তাদের সাথে থাকতে চায় না। আন্টি সিয়াম কল করেছে, দেখি কি বলে। মনে হচ্ছে কাজ হচ্ছে। আন্টির কল কেটে সিয়ামের কল রিসিভ করে বলি কি হয়েছে, আবার কেন কল করেছিস? দোস্ত, আমি তোর সাথে একবার দেখা করতে চাই, প্লিজ না করিস না। তুই আমাদের বাসায় আয়। ঠিক আছে, তবে তোর বোনকে নিয়ে কথা বলতে পারবি না। সিয়াম ঠিক আছে বলে কল কেটে দেয়। আমি রুম থেকে বের হয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে চলে এসেছি শ্বশুর বাড়ি। কলিং বেল দিতেই সিয়াম এসে দরজা খুলে দেয়। সিয়া সবাই বসে আছে। আমি সবার আড়ালে সিয়াকে চোখ মেরে চলে আসি সিয়ামের সাথে। বল কেন ডেকেছিস? দোস্ত, সিয়া ছোট্ট মানুষ, ভুল করে ফেলেছে। তোরা সব কিছু ভুলে এক হয়ে যা। আমি তোকে আগেই বলেছি এই বিষয়ে আমি কথা বলবো না। আমি মানছি সিয়া তোর আব্বু আম্মুকে বাসা থেকে বের করে দেওয়ার কথা বলে ভুল করেছে, তবুও তুই ওকে মাফ করে দে। সিয়া ভুল করেছে বুঝতে পেরেছিস? পেরেছে। তাই তো ওর হয়ে আমি তোর কাছে মাপ চাইছি। সিয়া যদি ভুল করে থাকে তাহলে তোর বউ ভুল করেনি। সিয়াম তুই আমার সেই বন্ধু যে নিজের মাকে নিয়ে গর্ব করতি। তুই কি করে ভাবির কথায় আন্টিকে বাসা থেকে বের করে দিতে চাইছিস? ভাবি বললো আর তুই সাথে সাথে হ্যাঁ করে দিলি। আঙ্কেল মারা যাবার পর আন্টি কত কষ্ট করে তোকে আর সিয়াকে মানুষ করেছে, ভুলে গেছিস? যে মা নিজের সুখ বিসর্জন দিয়ে তোদের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে, তাকেই তুই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে চাস? আঙ্কেল যখন মারা যায় তোর বয়স ছিল 10 আর সিয়া তখন ছিল 5 বছরের। আন্টি কি পারতো না তোদের রেখে অন্য কাউকে বিয়ে করতে? কেন করেনি জানিস? আন্টি চাইনি তার ছেলে মেয়ে মানুষের লাত্তি খেয়ে বড় হোক। তুই তার খুব ভালো প্রতিদান দিলি। যা হোক, তোর বাসার কোনো বিষয়ে আমার কথা বলা ঠিক না। যতটুকু বললাম তার জন্য সরি। আর সিয়া আমার মাঝে কিছুই হয়নি, তোকে এটা বোঝাতে চেয়েছি। বউ বললেই মা বাবাকে পর করে দিতে হয় না। আমি আন্টিকে আমার সাথে করে নিয়ে যাচ্ছি, তুই তোর বউকে নিয়ে থাক। অর্নিলের কথা শুনে আমার আম্মুর চোখে পানি ঝরছে। ভাবি মাথা নিচু করে চোখের পানি ফেলছে। ভাইয়া মাথায় হাত দিয়ে বসে পড়ে। অর্নিল আমাদের কাছে এসে আমাকে আর আম্মুকে নিয়ে হাঁটতে গেলে ভাইয়া আম্মুর পা জড়িয়ে ধরে কান্না করে দেয়। আম্মু, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। তোমার আমাদের জন্য কষ্টগুলো ভুলিয়ে গেছি আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না আম্মু, আমাকে মাফ করে দাও। আন্টি সিয়ামকে তুলে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। ভাবি দূর থেকে দাঁড়িয়ে মুখে শাড়ির আঁচল চেপে কান্না করছে। আন্টি ভাবির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে আয় মা, আমার কাছে আয়। ভাবি আম্মুকে জড়িয়ে ধরে শব্দ করে কান্না করে দেয়। ভাইয়া, আম্মু, ভাবি 3 জন কান্না করছে। আমার ঠোঁটে হাসি আর চোখে পানি। অর্নিলকে শক্ত করে জড়িয়ে ধরি। এই মানুষটা সত্যি স্পেশাল। আজ ওনার জন্যই ভাইয়া তার ভুল বুঝতে পেরেছে। থ্যাঙ্কস। এখানে থ্যাঙ্কসের কিছু নেই। আমি নিজের চোখের সামনে কি করে একটা পরিবারকে আলাদা হতে দেখি, আর সেটাও আমার লক্ষ্মী বউয়ের। সিয়া আমার কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে। আন্টি আমার কাছে এসে আমার গালে হাত রেখে বলে
তোমার আব্বু আম্মু অনেক ভাগ্য করে তোমাকে পেয়েছে বাবা। আমার সিয়া খুব লাকি তোমার মতো একজনকে নিজের জীবন সঙ্গী হিসাবে পেয়েছে। বলে আন্টি আমার মাথাটা নিচু করে কপালে চুমু দেয়। সিয়াম এসে আমাকে জড়িয়ে ধরে। ভাবি হাত জোর করে ক্ষমা চাইতে গেলে আমি ভাবির হাত ধরে মাথা নেড়ে না বলি। সিয়া এসে আমার একপাশে দাঁড়িয়ে জড়িয়ে ধরে বলে, যদি নিজের বাবা মাকে বোঝা ভেবে থাকেন তাহলে তারা আপনাদের জন্য কি করেছে সেটা একবার ভাবেন। আপনি যখন ছোট ছিলেন তখন আপনার আব্বু আম্মু কতটা কষ্ট করে আপনাকে মানুষ করেছে। একজন মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে তার সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসে, তার মুখে মার ডাক শুনে নিজের সব কষ্ট ভুলে যায়। সেই মাকে কখনো কষ্ট দিয়েন না। মা যদি কষ্ট পায় আল্লাহর আরশ কেঁপে ওঠে। মা বাবাকে কষ্ট দিয়ে কেউই কখনো সুখে থাকতে পারে না। নিজের সামর্থ্য অনুযায়ী বাবা মার সেবা করুন। মা বাবা খুশি হলে আল্লাহ খুশি হবে। আবির আসিফ।